অ্যাডজেক্টিভের গঠন। অ্যাডজেক্টিভের গঠন। ওকে, সবাই লিখেন অ্যাডজেক্টিভের গঠন। অ্যাডজেক্টিভের গঠন দিয়ে লেখেন নাম্বার ওয়ান। লেখেন কোন শব্দের শেষে কোন শব্দের শেষে নিম্নোক্ত সাফিক্স থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে। কোন শব্দের শেষে নিম্নোক্ত সাফিক্স থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে। কোন শব্দের শেষে নিম্নোক্ত সাফিক্স থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ কিনা আপনি বুঝবেন কেমনি, সেটা হচ্ছে শব্দের শেষের যুক্ত বর্ণ। সেই যুক্ত বর্ণকে ইংলিশে বলে সাফিক্স, বাংলায় বলে প্রত্যয়। এখন আমরা ছোটবেলায় অ্যাডজেক্টিভ কিভাবে পড়তাম? আমরা জানতাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কোনো নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা বলে, বা নাউন প্রোনাউনকে যে মডিফাই করে, সেটা অ্যাডজেক্টিভ। এখন আপনার এক্সামে আপনি যে টাইপের অ্যাডজেক্টিভ আপনি পরীক্ষা আসে দুই ধরনের। একটা হলো আপনি শব্দের শেষের অংশ দেখবেন, আর একটা হচ্ছে মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা বলতে ধরেন এগুলাকে আমরা বলি ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। মানে একটা শব্দের অ্যাডজেক্টিভ এটা কি কারণে হলো, এটা জেনারিক, উৎপত্তিগত ভাবে। মানে আপনি কোনো শর্টকাট মেথড নাই যে এই কারণে এটা অ্যাডজেক্টিভ। এটা সম্পূর্ণ ডিফারেন্ট। যেমন আজকে আপনাকে আমি যদি বলি এখন যে কাউ মানে গরু, এটার অ্যাডজেক্টিভ কি? এখন কাউর অ্যাডজেক্টিভ হচ্ছে বোবাই। এখন দেখেন, কাউর অ্যাডজেক্টিভ হচ্ছে বোবাই। কোথায় কাউ আর কোথাও বোবাই, দুইটা শব্দের চেহারাই তো মিল নেই। অথচ আমরা নর্মালি একটা শব্দ থেকে যখন আরেকটা শব্দ বানাই, চেহারাটা কিন্তু কাছাকাছি। আমি যদি আপনাকে বলি বিউটি, এটার অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল। কেয়ারের অ্যাডজেক্টিভ কি? কেয়ারফুল। সেলফের অ্যাডজেক্টিভ কি? সেলফিশ। এই যে আপনার হেল্পের অ্যাডজেক্টিভ কি? হেল্পফুল। মানে শব্দ কিন্তু মিলে আছে, হয়তো আপনি কিছু যুক্ত বর্ণ অ্যাড করছেন, প্লাস মাইনাস করে আপনি শব্দ বানাচ্ছেন। বাট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যুক্ত বর্ণ দিয়েও অ্যাডজেক্টিভ করা যায়, আবার সম্পূর্ণ ভিন্ন, যেটাগুলোকে আমরা বলি নিপাতনের সিদ্ধ, মানে কোনো নিয়ম ছাড়া। তো আমরা অ্যাডজেক্টিভ মনে রাখবো দুই ভাবে। তো আমি আপনাকে এক নম্বরে যেটা বলছি সেটা হলো যুক্ত বর্ণ দেখে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। তাহলে শব্দ সবাই লিখছেন যে কোনো শব্দের শেষে নিম্নোক্ত যুক্ত বর্ণ থাকলে বা সাফিক্স থাকলে আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। যেমন ধরেন প্রথম যুক্ত বর্ণটা হচ্ছে টিপ। তো টিপ দিয়ে আপনি একটা উদাহরণ লিখে রাখেন, ইফেক্টিভ। এই যে টিপ যুক্ত দুনিয়াতে যত, যেমন ইফেক্টিভ, ডিফেক্টিভ, হম, মানে টিপ যুক্ত আপনি যত শব্দ পাবেন, যে শব্দের শেষে কি আছে? টিপ আছে, তাকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। তারপরে লেখেন সিভ। যেমন ধরেন এক্সপেন্সিভ, ডিসিসিভ, ইনক্লুসিভ। ঠিক আছে? তাহলে টিপ এবং সিভ যাই থাকুক, শব্দটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। তারপরে আপনারা একটা যুক্ত বর্ণ দিবেন, সাথে একটা উদাহরণ লিখে রাখবেন। ঠিক আছে? সিভের পরে আসেন আপনি টোরি। টোরির উদাহরণ লেখেন, যেমন স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি, অব্লিগেটরি। তারপরে যেমন ম্যান্ডাটরি। তারপরে আসেন চুয়াল। চুয়াল দিয়ে লেখেন যেমন কনসেপচুয়াল, পারপেচুয়াল, মিউচুয়াল। তারপরে লেখেন লেস, যেমন হেল্পলেস। মনে রাখবেন, লেস থাকলে আমরা অ্যাডজেক্টিভ বলি, কিন্তু যদি নেস থাকে, যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, গ্রেটনেস, সেটা কিন্তু নাউন। সো নেস হলো নাউনের সাফিক্স, কিন্তু লেস হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। তো লেস এবং নেস কিন্তু এক না। আচ্ছা, কি নাম কি? হোজাইফা। উনি বলতেছে আমার কথা শুনতেছে না। আপনারা কি একই অবস্থা? আমার কথা কি শুনছেন না আপনারা? আঁকি লিখছে সাউন্ড ক্লিয়ার, ওকে। হুজাইফা, তাহলে আপনি কি কোনো অন্য কোনো প্রবলেম কিনা দেখেন, হয়তো আপনার হয়তো অডিও অন করা নেই, যেহেতু বাকিরা শুনছে। দেখেন আপনার আপনার হয়তো মাইক্রোফোনে প্রবলেম আছে। ওকে, তারপরে আসেন আপনি পরবর্তী যুক্ত বর্ণ আইসি। আইসি দিয়ে উদাহরণ লেখেন সিম্বলিক। আইসি দিয়া এক্সাম্পল হচ্ছে সিম্বলিক। তার মানে আইসি যদি থাকে, সিম্বলিক, হিরোইক, আইরনিক, এগুলাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। সাম, সামের উদাহরণ লেখেন আপনারা ট্রাবল সাম, ট্রাবল সাম। সামের উদাহরণ হচ্ছে ট্রাবল সাম। নেক্সট হচ্ছে গিয়ে ক্যাল।
ক্যালের উদাহরণ হচ্ছে ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যাল। দেন হচ্ছে আপনার আইএনজি, আইএনজি যেমন হার্ট থেকে হার্টেনিং, যেটাকে আমরা বলি পার্টিসিপল। আপনারা পার্টিসিপলের ক্লাস মনে এখনো হয়নি, তো পার্টিসিপল যখন হবে তখন দেখবেন যে প্রেজেন্ট পার্টিসিপল আপনার আইএনজি দিয়ে হয়, যেমন রোলিং, হার্টেনিং, ব্লুমিং। ঠিক আছে, এগুলা আপনার অ্যাডজেক্টিভের কাজ করে। ফুল, বিউটিফুল, ইএনটি, ইএনটি যুক্ত শব্দ যেমন ধরেন ডিফারেন্ট, 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 ডিফারেন্ট। ডিফারেন্টের পরে দেখেন এখন এএনটি, এএনটি হচ্ছে গিয়ে অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট। ও ইউএস, ও ইউএস দিয়া লিখেন ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। এ আর ওয়াই, এ আর ওয়াই দিয়া লিখেন সবাই নেসেসারি, নেসেসারি, নেসেসারি। দেন ইশ, ইশ দিয়া লেখেন চাইল্ডিশ, চাইল্ডিশ। ইডি, ইডি মানে আসলে পাস্ট পার্টিসিপল। আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের আগে বসে বা নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভের কাজ করে ইডি। যেমন ধরেন ক্লাসিফাইড, যেমন রিটায়ার্ড, আমরা যদি বলি রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার। এফেক্টেড পিপল, তাহলে এফেক্টেড পিপল, এফেক্টেডটা অ্যাডজেক্টিভের কাজ করে। মানে এক কথায় ইডি, ইডি মানে হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল। যখন কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নাউনের আগে বসে, এটা আমরা অ্যাডজেক্টিভের, এটাকে তখন আমরা অ্যাডজেক্টিভ বলি। এফেক্টেড পিপল, ক্লাসিফাইড লোন, রিটায়ার্ড অফিসার, ডেভেলপড কান্ট্রি, এগুলা কি অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে ভার্বের 3 নম্বর রূপ যখন নাউনের আগে বসে, এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমি এখানে অনেকগুলো যুক্তবর্ণ দেখিয়েছি আপনাদেরকে, এবং এই যুক্তবর্ণ যখন কোনো শব্দের শেষে থাকে, আমরা নতুন শব্দের আগে বলবো অ্যাডজেক্টিভ। ওকে, আপনাকে আরেকটা শর্টকাট শিখাই। ধরেন আপনি বুঝতেছেন না এটা অ্যাডজেক্টিভ কিনা, মানে আপনার কাছে 50-50 আর কি, মানে কনফিউশনে আছেন যে অ্যাডজেক্টিভ মনেও হচ্ছে আবার হচ্ছে না। তখন আপনি একটা পরীক্ষা চালাবেন। পরীক্ষাটা হলো আপনি ওই শব্দটা ঠিক পরে একটা নাউন বসে প্রোনাউন্স প্রোনাউন্স করবেন। মানে আপনি শব্দটার পরে একটা নাউন দিবেন, দিয়ে এবার দুটো একসাথে পড়বেন। ওরা যদি মনে করেন এই শব্দটার পরে নাউনটা দিলে তো ভালোই মানাচ্ছে, মানানসই মনে হচ্ছে, তাহলে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ আসলে নাউনের আগেই মানানসই হয়। যেমন ধরেন আপনাকে আমি এখানে টিপ দিয়ে প্রথমে উদাহরণ কি দিলাম, ইফেক্টিভ। আমি যদি বলি ইফেক্টিভ ডিসিশন, তাহলে এই যে ইফেক্টিভ ডিসিশন নাউনের আগে মানানসই। তারপরে সিপ, যেমন এক্সপেন্সিভ, তাই আমি যদি বলি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, এক্সপেন্সিভ গিফট। ঠিক আছে, তারপরে ধরেন টোরি, যেমন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তারপরে চুয়াল, যেমন কনসেপচুয়াল, যে কনসেপচুয়াল ম্যাটেরিয়াল, কনসেপচুয়াল টপিকস। লেস, যেমন হেল্পলেস পিপল, হেল্পলেস পিপল। আইসি সিম্বলিক, যেমন সিম্বলিক এক্সাম্পল। ঠিক আছে, এভাবে আপনি দেখবেন যে এই যে শব্দগুলোর পর একটা নাউন কিন্তু মানাচ্ছে। এটা হচ্ছে আপনারা মনে রাখার জন্য আর কি, যে যখন কনফিউশনে পড়বেন যে অ্যাডজেক্টিভ মনে হচ্ছে, ওকে তাহলে দেখি তো এই শব্দটার সাথে আমি একটা নাউন যদি বসাই তাহলে কেমন মানাচ্ছে কিনা। অর্থাৎ এই শব্দটার সাথে নাউন দিলে আহ, মানে বাক্যে ব্যবহার করা যায় কিনা, তখন আমরা ওটাকে বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরের স্লাইডে। নেক্সট লেখেন লাইক, লাইক দিয়ে উদাহরণ লেখেন ব্রাদার লাইক, ব্রাদার লাইক, ব্রাদার লাইক। লাইক দিয়ে লেখেন ব্রাদার লাইক। তারপরে আসেন কোন নাউনের সাথে এল, দেখেন এখানে আমি বলে দিয়েছি এল দেখলে কিন্তু আপনি অ্যাডজেক্টিভ বলতে পারবেন না। আপনি যেমন লাইক, লাইক দেখলেই কিন্তু যে শব্দের শেষে লাইক থাকুক আপনি বলবেন অ্যাডজেক্টিভ উইদাউট মানে কনফিউশন। বাট এল দেখলে বলা যাবে না, দেখতে হবে যে এলটা নাউনের সাথে অ্যাড হয়েছে কিনা। যেমন একটা নাউন ধরেন আপনার
কন্ডিশন। তাহলে আমি যদি বলি কন্ডিশনাল, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। একটা নাউন ধরেন অপারেশন, যদি বলি অপারেশনাল, এটা অ্যাডজেক্টিভ। বাট এখন আমি যদি বলি ধরেন রিফিউজ, রিফিউজ তো একটা ভার্ব, আমি যদি বলি রিফিউজাল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। প্রপোজ, এটা একটা ভার্ব, আমি যদি বলি প্রপোজাল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। তার মানে এল যদি নাউনের সাথে অ্যাড হয়, ইন দ্যাট কেস ইউ ক্যান সে দিস ইজ অ্যাডজেক্টিভ, আদারওয়াইজ নট। বাট বাকি যত যুক্ত বর্ণ, এগুলা কার সাথে অ্যাড হলো আমার দেখার দরকার নেই, দেখলে অ্যাডজেক্টিভ। জিনিসটা বুঝছেন কিনা এল এর ব্যাপারটা? এল যখন নাউনের সাথে হবে অ্যাডজেক্টিভ বলা যাবে, বাট ভার্বের সাথে বা অন্য কিছুর সাথে হলে বলা যাবে না। তারপরে হচ্ছে এইবল, এইবল, যেমন ধরেন ট্যাক্স থেকে ট্যাক্সেইবল, এক্সেইবল, ক্যাপাবল, ইবল, ইবল দিয়া যেমন ধরেন ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল, ডিভাইজিবল, ডিভাইজিবল, এডিবল, মানে বলি না এডিবল ওয়েল, এডিবল, ইরেসিস্টিবল, ক্রেডিবল। তারপরে হচ্ছে, ওকে শেষ, এক নাম্বার শেষ। তাহলে এক নাম্বারে আমরা দেখলাম যে কোন কোন যুক্ত বর্ণ দেখলে আমরা শব্দটাকে বলবো অ্যাডজেক্টিভ। ওকে, এবার লেখেন সবাই 2 নাম্বার। ওকে, এক নাম্বারটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন দেখি। এক নাম্বারটা কি সবাই লিখছেন কিনা, লেখা হয়েছে কিনা? ওকে, এবার 2 নাম্বার। 2 নাম্বারে লেখেন কোন শব্দের আগে নিম্নোক্ত প্রিফিক্স থাকলে, PREFIX, প্রিফিক্স, কোন শব্দের আগে নিম্নোক্ত প্রিফিক্স থাকলে, কোন শব্দের আগে নিম্নোক্ত প্রিফিক্স থাকলে, PREFIX, সেটিও অ্যাডজেক্টিভ হবে। নিম্নোক্ত প্রিফিক্স থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে। কোন শব্দের আগে নিম্নোক্ত প্রিফিক্স থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে। কোন শব্দের আগে যদি প্রিফিক্স, প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, এটা এক ধরনের যুক্ত বর্ণ, তবে এটা শব্দের আগে যোগ হয়। এতক্ষণ গুলো ছিল সাফিক্স, যেটা শব্দের শেষে হয়। প্রিফিক্স, প্রি মানে পূর্ব, মানে আগে হয়। বুঝতে পেরেছেন? প্রিফিক্স এর বাংলা উপসর্গ, উপসর্গ তো আপনি বাংলা ব্যাকরণে পড়ছেন না, উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা, এরকম পড়ছেন না? অ, আ, অগা, অনা, অজ, আন, রাম, এগুলা কি খাঁটি বাংলা ছিল? প, পরা, পরিপতি, অপ, অপি, অব, অবি ছিল, এগুলা ছিল তৎসম। তারপরে আর কি ছিল দেখি, মনে আরবি ছিল খয়ের বাজে, আম, খাস, লা, ঘর। তারপরে ছিল আর কি, ফার্সি ছিল বর, বদ, কম, না, নিম, ফি, দরকার, এগুলা যেমন ছিল বাংলায় উপসর্গ। ইংলিশে এরকম তৎসম, খাঁটি বাংলা এভাবে ভাগ করে না। ইংলিশে উপসর্গকে ভাগ করে নাউন প্রিফিক্স, অ্যাডজেক্টিভ প্রিফিক্স, হ্যাঁ, অ্যাডভার্ব প্রিফিক্স, এভাবে আপনার কি বলে এই ভার প্রিফিক্স, অ্যাডভার্ব প্রিফিক্স নাই, ভার প্রিফিক্স। মানে প্রিফিক্স হলো ইংলিশে হলো 3টা, নাউন প্রিফিক্স, অ্যাডজেক্টিভ প্রিফিক্স, আর হলো ভার প্রিফিক্স, 3টা প্রিফিক্স। আর বাংলায়, ইংরেজি বাংলায় ভাগ করে তৎসম, খাঁটি বাংলা এইভাবে। বুঝতে পেরেছেন? ইংলিশ হচ্ছে পার্টস অফ স্পিচ অনুসারে ভাগ করে। একইভাবে সাফিক্সও, নাউন সাফিক্স, ভার্ব সাফিক্স, অ্যাডজেক্টিভ সাফিক্স, অ্যাডভার্ব সাফিক্স। সাফিক্স হলো 4টা, প্রিফিক্স হলো 3টা। এটা হলো ইংলিশের প্রকারভেদ। আর বাংলায় তো যেমন প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এইভাবে পড়ছিলেন, তাই না? যাই হোক, এখন আমরা শিখবো অ্যাডজেক্টিভ প্রিফিক্স। অ্যাডজেক্টিভ প্রিফিক্স হচ্ছে যেগুলো যে শব্দের, যে প্রিফিক্স কোন শব্দের আগে থাকলে শব্দের অ্যাডজেক্টিভ হয়, একে বলে অ্যাডজেক্টিভ প্রিফিক্স। ওকে, আসেন। এর মধ্যে প্রথম হচ্ছে ইন। আমরা যদি ইন, যেমন লেখেন ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভের আগে আপনি ইন, ইন মানে হচ্ছে অ্যাক্টিভের আগে যোগ হচ্ছে, তো দিস ইজ প্রিফিক্স মানে উপসর্গ, যেটা শব্দের আগে যোগ হবে। আর আয়ার, যেমন রেগুলার থেকে ইরেগুলার। তারপরে ইউএন, যেমন এবল থেকে আনএবল। তাহলে আবার বলতেছি, এই 3টাই, হ্যাঁ, প্রিফিক্স কিন্তু 3টা অ্যাডজেক্টিভের, আর নাই। ইন মানে যেমন ইনঅ্যাক্টিভ, আয়ার মানে ইরেগুলার, ইউএন মানে আনএবল। ইনঅ্যাক্টিভ, ইরেগুলার, আনএবল। ওকে, এ হলো আপনার অ্যাডজেক্টিভের গঠন। তাহলে আমরা দেখলাম কি,
যে অ্যাডজেক্টিভ প্রিফিক্স এবং সাফিক্স দিয়ে যুক্ত হয়, সাফিক্সের বেশি, প্রিফিক্স তিনটা। এবার আমরা দেখবো কিছু উদাহরণ যেগুলো পরীক্ষা থেকে পরীক্ষা আসবে। লেখেন ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ফর এক্সাম, একটা হেডিং লেখেন, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ফর এক্সাম, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ফর এক্সাম। এখন আমি একটা শব্দ বলবো, আপনারা তার অ্যাডজেক্টিভটা বলবেন। আপনারা চ্যাট বক্সে চলে আসেন, আমি বলি, আমি এখন একটা একটা করে দেখাবো, আপনারা চ্যাট বক্সে একটু লিখবেন। আর যখন আমার স্ক্রিনটা ফুল হয়ে যাবে তখন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, পরে আমার ক্লাসের পরে আপনারা খাতায় তুলে নেবেন, ঠিক আছে? আর কারো স্ক্রিনশট নিতে প্রবলেম হলে আপনাদের যে গ্রুপ আছে, ওই গ্রুপে যে কোনো একজন স্ক্রিনশটটা দিয়ে দিন, তাহলে তো বাকিটা নিতে পারবেন। দিয়ে এখন আমার সাথে একটু অ্যাটেন্ড করেন। আমি শব্দটা বলবো, আপনারা এটার অ্যাডজেক্টিভ বলবেন চ্যাট বক্সে। যেমন ডিভাইড, এটা অ্যাডজেক্টিভটা কি? চ্যাট বক্সে লেখেন সবাই। আমি 4-5 জনের দেখবো, হ্যাঁ, যে কার আগে লিখতে পারেন দেখি। আমি সঠিকটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, এখনো পর্যন্ত আমি পাইনি। ডিভাইডের অ্যাডজেক্টিভ ডিভাইজিবল, ওকে। ডক্টর শারমি, শারমি না শর্মি? ওকে, ডক্টর শর্মি মেবি। হ্যাঁ, ওটা আপনারটা হয়েছে, জান্নাতুল ফেরদৌসেরটা হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরেরটাতে। নেক্সট, নেসেসিটি। নেসেসিটি, এটা অ্যাডজেক্টিভ, আপনার অ্যাডজেক্টিভটা লিখবেন, হ্যাঁ। আমি আবার বলতেছি, আপনার চ্যাট বক্সে একটু প্র্যাকটিস করেন, এভাবে প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। আর পুরাটা তো আমি বলছি, পরে স্ক্রিনশট নিয়ে নিন। নেসেসারি, নাইমুল ইসলাম, থ্যাংক ইউ। নেক্সট, ডিসিশন। ডিসিশন, ডিসিশন হয় নাই। ডিসিসি, ওকে ফাইন, থ্যাংক ইউ। নেক্সট, ফাউন্ডার। ফাউন্ডার, ফাউন্ডার, জান্নাতুল ফেরদৌস, ওয়ান্ডারফুল, গুড। ডিপ্লোম্যাসি, ডিপ্লোম্যাসি। আমি আপনাকে যে কয়টা দেখাচ্ছি এক্সামের বাইরে আসবেন, সো আপনারা এই কয়টাই খাতায় পরে তুলে নেবেন। জেবা, ডিপ্লোম্যাটিক, গুড। নেক্সট, নাইট। নাইটের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাইট, নকচার্নাল, 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 ওকে, থ্যাংক ইউ। ট্যাক্স, ট্যাক্স, ট্যাক্সেবল, গুড। মুন, মুনটা হলো ব্যতিক্রম, এটা কোনো নিয়ম ছাড়া, এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ। এটা কোনো যুক্ত বর্ণ দিলে কাজ হবে না, এটা ব্যতিক্রম। এখানে আমাদের মনে ক্লাসে একজন কি ভিভো এলিয়েন আছে মনে, মানুষ ছাড়া না, কোন একটা মোবাইলের ব্র্যান্ডও ক্লাস করতেছে, ভালোই লাগতেছে। আমি শুধু মানুষকে পড়াচ্ছি না, মোবাইলের ব্র্যান্ডকে পড়াচ্ছি, ভিভো। সে বলছে লুনার, সে মনে হয় চন্দ্র থেকে আসছে আর কি, এই জন্য ভালো জানে। ওকে, নেক্সট, স্ট্যাটিউট। স্ট্যাটিউট, স্ট্যাটিউট, স্ট্যাটুটরি, গুড, নাইমুল ইসলাম। নেক্সট, কাউ। কাউ তো আমি বলে দিলাম বোবাইন, এই জন্য আমি এটা জিজ্ঞেস করবো না। বার্ড, বার্ড, এটা ব্যতিক্রম হবে বলে রাখলাম। বার্ড, এভিয়ান, উম্মে কুলসুম, এভিয়ান, গুড। ডগ, ডগ, কুত্তা, ক্যানাইন, গুড, ক্যানাইন, ক্যানাইন। নেক্সট, টাইম, টেম্পোরাল, গুড। ক্লাসিফাই, ক্লাসিফিকেশন হবে না যে বা সন থাকলে নাউন। ক্লাসিফাইড, ওয়েল, মনে রাখবেন ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, হ্যাঁ। অনেকে মনে করে ওয়েলটা অ্যাডজেক্টিভ, ওয়েল কিন্তু অ্যাডজেক্টিভ না, ওয়েল অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভটা বলেন, গুড।
ডক্টর শারমি, শর্মি, আচ্ছা আপনি শারমি না শর্মি, একটু আপনার নামটা লেখেন, মানে উচ্চারণটা লেখেন তো একটু। নাম তো দেখলাম SHA, এটা কি উচ্চারণে কি ও হবে? শর্মি, গুড। তার মানে ছোটবেলায় নামটা ভুল করছে আর কি। কি ভুল সারা জীবনের কান্না। সারা জীবনই আপনার নামটা নিয়ে কিন্তু সবাই এরকমই বলবে। কারণ আপনি যদি, কারণ নাম যদি শারমিন হয় ডেফিনেটলি সে এভাবে লেখে, শুধু এনটা দেন আর কি। ওকে, এনিবডি। আমরা দেখলাম যে এটা হচ্ছে স্ক্রিনশট নেন, হ্যাঁ? স্ক্রিনশট নিয়ে একটা ডান লেখেন। ওকে, আমরা চলে আসে আরো কি একটা ডে। ডেটা লেখেন। ডে। 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 শর্মি, আমি এক বলি নাই, ডে বলছি, দিন দিন। আপনি ওভাল লিখছেন, ওভাল তো হইলো, ওভাল তো হচ্ছে আপনার এগের, ডিমের। ডে মানে দিন। ডায়ুরনাল, গুড। সান। সান। সোলার, গুড। সল্ট। হ্যাঁ চৈতি, আপনিও লিখছেন সান, সানি। হ্যাঁ আমি বলি আপনার কথা, হ্যাঁ সানিটাও কিন্তু অ্যাডজেক্টিভ, যেমন সোলারও অ্যাডজেক্টিভ, সানিও অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন আপনার যেহেতু এটা MCQ পরীক্ষা, MCQ একটা শব্দের মনে রাখবেন, একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, এখন একাধিক অপশনও থাকতে পারে, আমি নেব কোনটা? এখন ধরেন সানের কথা বলি, ধরেন সানি আছে আবার সোলার আছে, এখন দুইটাই তো ভাই সানের অ্যাডজেক্টিভ, আমার উত্তর কোনটা হবে? এখানে নিয়ম হচ্ছে যখন পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশন বা ইন্টারচেঞ্জের প্রশ্ন হয়, ওই ওইটাই উত্তর হয় যেটা শব্দের ব্যুৎপত্তিগত ভাবে পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশন হয়েছে। আমি যদি আপনাকে বলি সানের জেনারিক ট্রান্সফরমেশন হচ্ছে সোলার, আর সানি শব্দটা হচ্ছে প্রায়োগিক, আমরা সানিটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, এটা ইউজের কারণে আমরা সানিটা ইউজ করি, কিন্তু উৎপত্তিগতভাবে সানের অ্যাডজেক্টিভ হচ্ছে সোলার। তো আমরা পড়ি আমাদের MCQ এক্সামে আমরা উৎপত্তিগত ট্রান্সফরমেশনটাই রিসিভ করি। এখন কথা হলো কোনটা উৎপত্তি আর কোনটা প্রায়োগিক আমি বুঝবো কেমনি? আপনার ভাই এত প্যারা নেওয়ার দরকার নেই, আমি যে কয়টা দেখাই দিচ্ছি, যেটা দিচ্ছি আপনি এটা মুখস্থ করবেন। সানের অ্যাডজেক্টিভ সোলার, এটাই মনে রাখবেন, ঠিক আছে? কারণ আমি উৎপত্তিগত গুলোই এখানে সঠিক হিসাবে দিয়েছি। এবার সল্ট হচ্ছে স্যালাইন। এখন যদি কেউ যদি সল্ট যদি সল্টি বলে, তাও তো অ্যাডজেক্টিভ ভাই, বাট সেটা উত্তর হবে না। ক্যাট। ফেলাইন। সি। আপনাদের পারফরমেন্স খুবই ভালো। ম্যারিন। ভিলেজ। রুরাল। সিটি। আরবান। ল। ল। লিগাল। ম্যারিজ। নুপশাল। এগ। আগে বলে দিছিল ইয়ে। গ্লোব। গ্লোবাল। সার্কেল।
সার্কুলার, ডায়াবেটিক। ডায়াবেটিক, ডায়াবেটিক মনে রাখবেন, ডায়াবেটিক এটা নাউনও ডায়াবেটিক, অ্যাডজেক্টিভও ডায়াবেটিক। কম্পেল, কম্পেল, কম্পালসিভ, গুড। কোঅপারেট, কোঅপারেটিভ। পিপল, প্লাস। ওকে, স্ক্রিনশট নেন। ওকে, এবার আসেন অ্যাডজেক্টিভের প্রকারভেদ। এতক্ষণ আমরা দেখলাম অ্যাডজেক্টিভ কিভাবে গঠিত হয়, গঠন। এবার আসেন কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। একটু দেখেন আপনারা, অ্যাডজেক্টিভ আমরা ছোটবেলা থেকে পড়ছি, অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। জাস্ট লিখবেন না, একটু দেখেন। অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার আর একটা নাম হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, আর একটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর কোয়ান্টিটি থেকে ইহকালে কোনো প্রশ্ন আসে না, আসবেও না। এই দুইটা আমরা পড়বো না। 3 এবং 4, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং প্রোনোমিনাল, এই দুইটাই আমরা ভালো করে পড়বো। তো সবাই লেখেন অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার লেখেন, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা, সংখ্যা, ক্রম, ক্রম, ক্রম মানে সিরিয়াল, সংখ্যা, ক্রম এবং গুণফল। সংখ্যা, ক্রম হচ্ছে গুণফল, সংখ্যা, ক্রম, গুণফল, সংখ্যা, ক্রম, গুণফল, সংখ্যা, ক্রম আর একটা হচ্ছে গুণফল, বোঝায়। তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে, সেটাই অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার
তিনটা জিনিস বোঝাতে পারে। একটা হলো সংখ্যা বোঝাতে পারে, একটা হলো ক্রম বোঝাতে পারে, একটা হচ্ছে গুণফল বোঝাতে পারে। নাম্বার, নাম শুনলে মনে হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার মানে সংখ্যা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার শুধু সংখ্যা বোঝায়, সেটা গুণফলও বোঝায়। আবার সিরিয়াল মানে ক্রমও বোঝায়। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কয়েক তিনটা জিনিস আন্ডারলাইন করে রাখেন: সংখ্যা, ক্রম, গুণফল। অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে সংখ্যা, ক্রম, গুণফল। যেহেতু এটা তিনটা জিনিস বোঝায়, তাই এটি আবার তিন প্রকার। হ্যাঁ, দেখেন, অ্যাডজেক্টিভ অফ নাম্বার তিন প্রকার। মানে সংখ্যা বোঝালে একটা, ক্রম বোঝালে আরেকটা, গুণফল বোঝালে আরেকটা। এক নাম্বার লেখেন কার্ডিনাল নিউমেরাল। কার্ডিনাল মানে যখন আপনি কোনো একটা সংখ্যা বানান করে লিখবেন, 1 2 3। অর্ডিনাল নিউমেরাল যখন ক্রম বুঝাবে, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড। মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল যখন গুণ বুঝাবে, যেমন সিঙ্গেল ডাবল ট্রিপল কোয়াড্রাপল। আমরা পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন বলবে নিচের কোনটি কার্ডিনাল। অপশনে ওয়ানও আছে, ফার্স্টও আছে, সিঙ্গেলও আছে, তাহলে আপনি বলবেন ওয়ান। আবার বলবে যে ফার্স্ট কোন ধরনের নিউমেরাল বা কোন ধরনের অ্যাডজেক্টিভ। অপশনে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, তাহলে আপনি নাম দিবেন অর্ডিনাল। একবারে বেসিক প্রশ্ন ভাই, কঠিন কোনো প্রশ্ন হয়নি। জাস্ট নাম আর উদাহরণগুলো লিখে নিন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝালে কার্ডিনাল, গুণফল বোঝালে মাল্টিপ্লিকেটিভ, আর ক্রম বোঝালে অর্ডিনাল। সংখ্যা বোঝালে কার্ডিনাল, ক্রম বোঝালে অর্ডিনাল, গুণফল বোঝালে মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনালের উদাহরণ হচ্ছে 1 2 3 4 5 6। অর্ডিনালের উদাহরণ হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স। মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল ডাবল কোয়াড্রাপল 5 4 6 4। এগুলাকে বলে মাল্টিপ্লিকেটিভ। জাস্ট নাম আর উদাহরণ লিখে রাখেন। আর সংজ্ঞা, সংজ্ঞা লিখার দরকার নেই, কারণ সংজ্ঞা তো বলেই দিলাম। কার্ডিনাল মানে সংখ্যা বুঝাবে, অর্ডিনাল মানে ক্রম বুঝাবে, মাল্টিপ্লিকেটিভ মানে গুণফল বুঝাবে। লিখে হলে ডান বলবেন। ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার গেল। এবার আসেন নাম্বার 4, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আমি আবার বলতেছি, অ্যাডজেক্টিভ চার প্রকার, আমরা শিখবো দুইটা। এর মধ্যে একটা অলরেডি শিখলাম, সেটার নাম কি ছিল? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপর লেখেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ লেখেন যখন কোনো প্রোনাউন, যখন কোনো প্রোনাউন, যখন কোনো প্রোনাউন একটি নাউনের আগে বসে। যখন কোনো প্রোনাউন একটি নাউনের আগে বসে। যখন কোনো প্রোনাউন একটি নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যখন কোনো প্রোনাউন একটি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। চৈতি অ্যাডজেক্টিভ অবশ্যই চার প্রকারই দেখাবেন, অ্যাডজেক্টিভ তো চার প্রকারই আমি বললাম, আর চারটার মধ্যে দুইটা আমরা পড়াচ্ছি আর কি। কিন্তু প্রোনাউন অ্যাডজেক্টিভ তো চারটাই। ওকে, এবার একটু শুনুন আমার কথা।
প্রোনোমিনাল। হ্যাঁ, প্রোনোমিনালটা কিন্তু ইম্পর্টেন্ট, বেশি একটু মনোযোগ দেন। প্রোনোমিনাল, প্রোনো শব্দটা আসছে আসলে প্রোনাউন থেকে। প্রোনাউনের প্রথম 5 অক্ষর হলো প্রোনো। প্রোনোমিনাল, প্রোনো, প্রোনাউমিনাল, প্রোনাউন থেকে প্রোনো। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ জন্মগতভাবে আসলে কোনো অ্যাডজেক্টিভ না, এরা হচ্ছে আসলে এক একটা প্রোনাউন। প্রোনাউনের ক্লাস তো আপনারা কত ক্লাস করছেন, সেখানে আপনারা দেখছেন যে প্রোনাউন মানে হচ্ছে যেটা নাউনের পরিবর্তে হয়, এবং সেখানে প্রোনাউন ছিল 8 প্রকার। যেমন পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। এই যে প্রোনাউন গুলা আপনারা দেখছেন লাস্ট ক্লাস, সেখানে আপনারা প্রোনাউন গুলা বসাইছেন কোথায়? নাউনের পরিবর্তে। এই 8টা প্রোনাউন, হ্যাঁ 8 প্রকার। 8 প্রকার প্রোনাউনের মধ্যে 5 ধরনের প্রোনাউন আছে, এরা নাউনের পরিবর্তে না বসে কখনো কখনো নাউনের ঠিক আগে বসে। এখন দেখেন ভাই, প্রোনাউনের জন্মই হয়েছে নাউনের পরিবর্তে বসার জন্য। কারণ তোমার কাজ নাউনের পরিবর্তে বসা, এই জন্য তোমার বলে প্রোনাউন। প্রোনাউন মানে হলো নাউনের রিপ্লেসমেন্ট। কারণ প্রোনাউনের ধর্মই হলো নাউনকে রিপ্লেস করবে, নাউনের জায়গায় বসবে, নাউনের পরিবর্তে বসবে। কিন্তু কিছু প্রোনাউন মাঝে মধ্যে নাউনের পরিবর্তে না বসে আগে বসে যায়। ঠিক তখনই ওই প্রোনাউনটাকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মানে প্রোনাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউন যখন নাউনের আগে বসে যা, তাকে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমার কথা বুঝতে পারছেন? একটা প্রোনাউন যদি নাউনের আগে বসে, এটাকে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হয়, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনাউন অ্যাজ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ না বলে কিছু কিছু বইতে বলা আছে প্রোনাউন অ্যাডজেক্টিভ। এখন যদি বলে প্রোনাউন অ্যাডজেক্টিভ কি, উত্তর হলো প্রোনাউন যদি নাউনের আগে বসে ওটাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন যখন ধরেন আমি একটা প্রোনাউন, যেমন ধরেন আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা পড়ছিলাম কোনগুলা? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর নাম ডেমনস্ট্রেটিভ। প্রোনাউন মানে নাউনের পরিবর্তে। এখন নাউনের পরিবর্তে মানে প্রোনাউন মানে একলা বসবো। আরো সোজা করে বুঝাই, প্রোনাউন মানে হইলো যেটা পরে কোনোদিন নাউন থাকবে। প্রোনাউনের পরে নাউন থাকে না, একলা হয়। যদি প্রোনাউনের পরে নাউন থাকে, তখন এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ধরেন আমি যদি বলি আই লাইক দ্যাট, এখানে দ্যাট এর পরে কিছু নেই, ফুল স্টপ আছে, আই লাইক দ্যাট, শেষ। তাহলে এটার নাম, এই দ্যাট কি? প্রোনাউন। কিন্তু আমি যদি বলি আই লাইক দ্যাট বয়, এখন দ্যাট এর পরে বয় একটা নাউন আছে, এখন এই দ্যাটের নাম হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? আই লাইক দিস, দিস কি? প্রোনাউন। আর যদি বলি আই লাইক দিস পেন, এই দিস, এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউন ততক্ষণ একলা বসবে যতক্ষণ প্রোনাউন হয়ে যাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যদি প্রোনাউনের পরে বসে যায় একটি নাউন। বুঝতে পেরেছেন? এখন কথা হলো ভাই, প্রোনাউন 8টা, সবগুলোর পরে তো আপনি চাইলেও নাউন বসাতে পারেন। 5 ধরনের প্রোনাউনের পরে বসাতে পারেন, হ্যাঁ। যদি এগুলোর পরে আবার বসাতে পারেন মানে কি, আপনি নাও বসাতে পারেন। মানে বসাতে চাইলে বসাতে পারবেন, নাও বসাতে পারবেন। যদি বসান, এদেরকে প্রোনাউন বলবেন না, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবেন। কোন কোন প্রোনাউন চাইলে আমরা এরকম নাউনের আগে বসতে পারি, সেই প্রোনাউন গুলো আমরা একটু চেহারা দেখে নিই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রোনাউন গুলো যখন নাউনের আগে বসে যায়, তখন তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়। কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আবার যে প্রোনাউনটা নাউনের আগে বসছে, ওই প্রোনাউনের যে নাম, তখন আমরা এই প্রোনাউনটাকেও আমরা ওই নামেই অ্যাডজেক্টিভ বলি। তার মানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে 5টা প্রোনাউন। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন নাউনের আগে বসবে, আমরা এটাকে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো সব কিন্তু প্রোনাউন ছিল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। মানে এগুলো যখন নাউনের আগে বসবে, এগুলোকে বলবেন অ্যাডজেক্টিভ। আর এগুলো যদি একলা বসে, এগুলোর নাম প্রোনাউন। দোকলা বসলে অ্যাডজেক্টিভ, একলা বসলে প্রোনাউন। যেমন আমি ডেমনস্ট্রেটিভ যদি বলি দিস,
আই লাইক দিস, এটা প্রোনাউন। আর আই লাইক দিস ম্যান, এটা অ্যাডজেক্টিভ। ইচ, যেমন যদি বলি ইচ অফ দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট, এটা হচ্ছে প্রোনাউন। মানে আমি যদি বলি ইচ বয় ইজ ব্রিলিয়ান্ট, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারপরে যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট এর পর তো ইজ, ভার্ব আছে, নাউন তো আর নাই। তাহলে হোয়াট ইজ ইউর নেম, এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর আমি যদি বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস, হোয়াট এর পরে ক্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যদি অপশনে না থাকে, তাহলে আনসার হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তার মানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ, এখন যে প্রোনাউন অ্যাডজেক্টিভ হবে ওই ওই প্রোনাউনের নামে সে অ্যাডজেক্টিভের নাম হবে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ হয়ে গেলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবেন। ইনডিফিনিট প্রোনাউন, যেমন আমি যদি বলি সাম আর কামিং, এটা ইনডিফিনিট প্রোনাউন। আবার যদি বলি সাম স্টুডেন্টস আর কামিং, এটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। কারণ ইনডিফিনিট অ্যাডজেক্টিভ যদি না থাকে অপশনে, আপনি বলবেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কমেন্ট করেন আমার কথাগুলো বুঝছেন কিনা, যে এগুলা কখন প্রোনাউন হবে। আবার বলতেছি ভাই, এই যে শব্দগুলো দেখে এটা স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নেন। এগুলা যদি, এগুলা যদি আপনার একলা বসে এগুলার নাম প্রোনাউন, আর যদি দোকলা বসে এগুলার নাম অ্যাডজেক্টিভ। জি চৈতি, নাউনের আগে যদি কখনো প্রোনাউন দেখেন ওই প্রোনাউনের নাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইউ আর রাইট। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হবে, কখন প্রোনাউন হবে, আর বুঝছেন কি না? এনি কোয়েশ্চেন? ওকে, এবার আসেন রুলস ফর অ্যাডজেক্টিভ। এতক্ষণ ধরে দেখলাম প্রোনাউনের অ্যাডজেক্টিভের প্রকারভেদ। দুইটা অ্যাডজেক্টিভ, একটা প্রোনোমিনাল আর একটা নিউমেরাল। এখানে অ্যাডজেক্টিভের কোথায় বসে সেটা দেখবো। নাম্বার ওয়ান, নাউনের পূর্বে যদি কোনো নাউন, আর্টিকেল, পার্টিসিপাল, অ্যাডজেক্টিভ কিংবা প্রোনাউন বসে, তাহলে তার অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখেন নিয়মটা একটু লেখেন, দেখেন তারপর বুঝাবো। নাউনের পূর্বে যদি একটা নাউন থাকে, নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে, নাউনের পূর্বে পার্টিসিপাল থাকে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, নাউনের পূর্বে প্রোনাউন থাকে, তাহলে এরা সবাই অ্যাডজেক্টিভের কাজ করে। এক কথায় যদি বলি ভাই, নাউনের আগে যাই থাকুক সেটা অ্যাডজেক্টিভ। নাউনের আগের শব্দটা অ্যাডজেক্টিভ। যদি বলি অ্যাডজেক্টিভের রুল কি বা অ্যাডজেক্টিভের ব্যবহার বা জায়গা কি, উত্তর হলো নাউনের আগে জায়গাটা। নাউনের আগে যাই থাকুক তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কারণ নাউনের আগে কয়টা জিনিস থাকে, উত্তর হচ্ছে পাঁচটা জিনিস থাকে। নাউনের আগে নাউন দেখতে পান, একটা নাউনের আগে যদি আরেকটা নাউন থাকে, ওটাকে আপনি নাউন বলতে পারবেন না, ওটাকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। যেমন ধরুন আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, কারণ দেখেন ঢাকা একটা নাউন, আবার ইউনিভার্সিটি একটা নাউন। দেখেন আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাকে কি আপনি বলবেন, এটা অ্যাডজেক্টিভ। ঢাকা কলেজের ঢাকা অ্যাডজেক্টিভ, সিটি কলেজের সিটি, এটা অ্যাডজেক্টিভ। কলেজ, স্টুডেন্টের কলেজ, এটা অ্যাডজেক্টিভ। বয়ফ্রেন্ডের বয়, এটা অ্যাডজেক্টিভ। তার মানে দুই নাউন পাশাপাশি থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ। কথা বুঝছেন কিনা? নাউনের আগে নাউন থাকলে আগেরটার নাম অ্যাডজেক্টিভ, নাউনের আগে আর্টিকেল থাকলে আর্টিকেলের নাম অ্যাডজেক্টিভ,
নাউনের আগে পার্টিসিপল থাকলে পার্টিসিপলের নাম হবে অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকলে সেটার নাম অ্যাডজেক্টিভই থাকবে। ঠিক আছে, নাউনের আগে যদি প্রোনাউন থাকে সেটাও অ্যাডজেক্টিভ, সেটা তো অলরেডি এতক্ষণ পড়াইলাম, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো দেখেন আমি উদাহরণ দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখেন ইংলিশ যেমন নাউন, ল্যাঙ্গুয়েজও নাউন। বাট এখানে যদি ইংলিশ বলে কি, আপনি নাউন বলা যাবে না, বলতে হবে অ্যাডজেক্টিভ। বাট আমি যদি বলি আই টিচ ইংলিশ, এই ইংলিশ কিন্তু নাউন, কারণ এখানে ইংলিশের পরে তার কোনো নাউন নেই। আর আমি যদি বলি আই টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন ইংলিশ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। রোলিং স্টোন, আমরা জানি রোলিং একটা পার্টিসিপল, বাট এটা স্টোন নাউনের আগে বসছে, সো এখানে আমরা এটাকে পার্টিসিপল বলবো না, আমরা বলবো এটা অ্যাডজেক্টিভ। তার মানে পার্টিসিপল যদি নাউনের আগে বসে, পার্টিসিপল বলা যাবে না, অ্যাডজেক্টিভ বলতে হবে। লোন অ্যান্ড লেভেল স্যান্ড, লেভেল তো এমনি অ্যাডজেক্টিভ, আবার স্যান্ডের আগে বসছে, তাও অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে অ্যাডজেক্টিভের নাম আবার অ্যাডজেক্টিভই হবে। তার নাউনের নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ, পার্টিসিপলের নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের নাম অ্যাডজেক্টিভ ঠিকই থাকে, এটার নাম আবার পরিবর্তন হয় না। ইউনিভার্সিটি লাইব্রেরি, নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ। রং পাত, রং তো এমনিতে অ্যাডজেক্টিভ, এখনো অ্যাডজেক্টিভ যেহেতু নাউনের আগে। বয়ফ্রেন্ড, বয় নাউন কিন্তু এখন অ্যাডজেক্টিভ যেহেতু ফ্রেন্ডের আগে। দিস বুক, দিস এমনি প্রোনাউন কিন্তু এখন অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে। এ ম্যাঙ্গো, এ আর্টিকেল কিন্তু এখন অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে। বুঝতে পেরেছেন? তা আপনারা উদাহরণ লেখেন, আপনারা 1 নাম্বার লেখেন, 2 নাম্বার লেখেন, 7 নাম্বার লেখেন, 1 2 7 তিনটা উদাহরণ লিখুন। 1 2 7, 1 2 7 তিনটা উদাহরণ তুলুন। ওকে, এবার আসেন নাম্বার 2। নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, কোনো নাউনের সাথে যখন আপনি এলওয়াই পাবেন, কারণ আমরা তো জানি যে এলওয়াই মানে আমাদের কাছে কি লাগে, অ্যাডভার্ব অ্যাডভার্ব মনে হয়, রাইট? বাট যদি কোনো নাউনের সাথে এলওয়াই থাকে, সেটা অ্যাডভার্ব না, সেটা অ্যাডজেক্টিভ। আর দুনিয়াতে যত এলওয়াই আছে সবই অ্যাডভার্ব। যেমন ধরেন ব্রাদার একটা নাউন, আমি যদি বলি ব্রাদারলি। মাদার একটা নাউন, আমি যদি বলি মাদারলি। ফাদার একটা নাউন, ফাদারলি। ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ডলি। ম্যান নাউন, ম্যানলি, এগুলোর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমি যদি বলি কেয়ারফুলি, স্লোলি, বিউটিফুলি, নাইসলি, এগুলো তো ভাই একটা নাউনের সাথে যোগ হলো। যেমন নাইসলি, এটা নাইস হলে অ্যাডজেক্টিভের সাথে যোগ হলো। বিউটিফুলি, এটা অ্যাডজেক্টিভের সাথে যোগ হলো। তো এগুলা কিন্তু অ্যাডভার্ব। তার মানে এলওয়াইটা যখন নাউনের সাথে হয়, তখন অ্যাডভার্ব বলা যাবে না। আমি আরো শর্ট করে দিলাম, যে কয়টা লিখে দিলাম এই কয়টা অ্যাডজেক্টিভ, এগুলার বাইরে বাকিগুলো অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব এলওয়াই ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো ম্যাক্সিমাম অ্যাডভার্বই তো ভাই এলওয়াই, এলওয়াই ছাড়া তো অ্যাডভার্ব খুব কম। এজন্য আপনি এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কম, এগুলো মুখস্থ করবেন আর বাকি এলওয়াইটাকে বলবেন অ্যাডভার্ব। ওকে, এগুলো একটু লিখেন, লিখে হলে ডান লিখেন।
এবার আসেন নাম্বার 2। নাম্বার 3, একটু আগে বললাম নাউনের সাথে এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ। এখন বললাম এল ওয়াই না, যদি শুধু ওয়াইও থাকে সেটাও অ্যাডজেক্টিভ। যে কোনো নাউনের সাথে যদি শুধু ওয়াই থাকে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন আইস থেকে আইসি, রোজ থেকে রোজি, ব্লাড থেকে ব্লাডি। ওকে, লিখেন নাম্বার 3। আখি বলছে লাভলি কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটা হয় না? হয় না। লাভলি হলে অল টাইম অ্যাডজেক্টিভ, লাইভলি অল টাইম অ্যাডজেক্টিভ। লাইভ হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? লাইভলি অ্যাডভার্ব হয় না, অ্যাডজেক্টিভ। আমি যেগুলো যে দুইটা লিখলাম লাইভলি লাভলি দুইটা adjective। তবে হ্যাঁ, লাভলি চাইলে নাউন হতে পারে। মেয়ের নাম আছে না লাভলি, লাভলি আক্তার, সেটা তো নাউন, কারো যদি নাম হয়। 3 নাম্বার লেখেন। নাম্বার 4, দেখেন একাধিক অ্যাডজেক্টিভ যদি একাধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে, একাধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে তাহলে তাদেরকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। একাধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে তাহলে তাদেরকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। একাধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে, একাধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে তাহলে তাদেরকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। তাহলে তাদেরকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। এক্ষেত্রে এক্ষেত্রে এই হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ গুলোর এক্ষেত্রে এই হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ গুলোর কোনটির সাথে এই hyphen যুক্ত কোনটির সাথে এস বা ইএস হবে না। হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ গুলোর কোনটির সাথে এস বা ইএস হবে না। তো শুনেন, ধরেন 2-3টা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, 2-3টা অ্যাডজেক্টিভ, ধরেন আপনার মাঝখানে কি আছে? হাইফেন আছে। 2-3টা অ্যাডজেক্টিভ পাশাপাশি এরকম মাঝখানে হাইফেন দিয়ে দিয়ে যুক্ত আছে, এদেরকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, মানে হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে গ্রামারের নিয়ম হচ্ছে যে আপনি যখন কোনো অ্যাডজেক্টিভ হাইফেন দিয়ে অ্যাড করবেন এদের সাথে কখনো এস হবে না, মানে প্লুরাল হবে না। আপনার পরীক্ষা আসবে সেন্টেন্স কারেকশন, বলবেন নিচের কোনটি কারেক্ট। এরকম আপনি দেখবেন এ বি সি ডি, প্রতিটা অপশনে এরকম হাইফেন যুক্ত শব্দ আছে, হাইফেনের মাঝখানে মাঝখানে এস আছে, যেখানে এস নাই ওটাই হবে সঠিক। যেমন আমি যদি বলি এবার এ বাক্যটা সঠিক কিনা, আমি যদি বলি যে হি হ্যাজ এ 10 months ওল্ড বেবি, এখানে দেখেন 10 month old, 3টা শব্দ, মাঝখানে কিন্তু হাইফেন আছে। আমরা কি বলেছি যে হাইফেন যুক্ত শব্দের সাথে অ্যাস হবে না, এটাই মেন কথা। তাহলে এই উদাহরণটা ভুল, আমাকে বলতে হবে হি হ্যাজ এ 10 month old বেবি। কারণ বাচ্চা 10 মাস না, বাচ্চা যদি বুড়ো হয় তাও অ্যাস হবে না। কারণ 10 মান্থ না দিয়ে যদি 20 মান্থ হয়, 5 মান্থ হয়, মান্থস হবে না। কারণ মাঝখানে হাইফেন, এটাকে বলে হাইফেন। যদি আজকে এরকম বলতাম যে হি ইজ 10 months, তখন হতে পারতো, কোনো অসুবিধা নেই। আর এখানে তো 10 month old, এটা একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই জন্য আপনার
এস হবে না। যেমন আমি যদি বলি আই হ্যাভ রিটেন এ 100,000 ওয়ার্ডস পেপার, এটাও ভুল। আমাকে বলতে হবে আই হ্যাভ রিটেন এ 100,000 ওয়ার্ড পেপার। তার মানে হাইফেনের এক কথায় হাইফেন যুক্ত শব্দ প্লুরাল হয়। Okay, একটা উদাহরণ দিই। হাইফেন যুক্ত শব্দ কখনো প্লুরাল হবে না। এবার আসেন, কি বুঝলেন এবার বলেন, কমেন্ট করেন দেখি। এ বি সি ডি কোনটা উত্তর হবে? অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ এ মাদারলি অ্যাফেকশন, এখানে মাদারলি কি? এক্সট্রা অর্ডিনারি। ক্লিয়ারিটি 3 নাম্বার বলেন, ক্লিয়ারিটি, এটার অ্যাডজেক্টিভ কোনটা? 3 নাম্বার, তিনের উত্তর বলেন। বুঝছেন না? ক্লিয়ার। মনের অ্যাডজেক্টিভ আর বলেন। আপনার পারা উচিত। টুনার। টুনার ইজ রিলেটেড টু ওয়ান টু ফোর, এগুলোর নাম কি বলেন, এবার কোনো অপশন নেই। 1 2 4 এগুলা কি? কার্ডিনাল, গুড। থার্ড কি? থার্ড, থার্ড অর্ডিনাল। হিজ, হিজ কি? হিজ, স্টারে কি বলবেন? প্রোনোমিনাল। এভরি, এভরি, প্রিম্যান নাউনের আগে বসছে। প্রোনোমিনাল বা অ্যাডজেক্টিভ যাই বলেন, নাইদার। প্রোনোমিনাল। পিপলের অ্যাডজেক্টিভ কি? পিপলের অ্যাডজেক্টিভ পপুলাস। which one is adjective? এখানে কোনটা অ্যাডজেক্টিভ বলেন? লোনলি। গুড, এই যে আপনারা তো সবই পারছেন। এবার আসেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব নামটা খুব ভালো করে খেয়াল করুন। অ্যাড, তারপর হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব থেকে অ্যাডভার্ব। ভার্ব মানে ক্রিয়া, অ্যাড মানে এডিশন, মানে অতিরিক্ত। অ্যাডভার্ব মানে এডিশন অফ ভার্ব, মানে ভার্বের অতিরিক্ত অংশকে অ্যাডভার্ব। তার মানে আপনি অ্যাডভার্ব যখন বলবেন কোনো শব্দকে, সাথে সাথে আপনি মনে মনে ভার্বের কথা ভাববেন।
যে কোনো একবার ভার্বের সম্পর্কে তথ্য দিবে। কারণ আপনি অ্যাডজেক্টিভ বলছেন না, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ যখন তখন নাউনের সাথে সম্পর্ক, আর অ্যাডভার্ব যখন বলবেন না ভার্বের সাথে সম্পর্ক। কারণ নামের ভিতরেই তো ভার্ব আছে। তাহলে অ্যাডভার্ব মানে ভার্বের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। মানে ভার্ব সম্পর্কে আমরা যাই বলবো এটাকে বলবো adverb। লেখেন রুল ওয়ান, কখন, কোথায়, কিভাবে, কেন, সত্য, কারণ, ফলাফল ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব। লিখেন, মানে একটা কাজ কখন হলো, কোথায় হলো, কেন হলো, কিভাবে হলো, এগুলো আমরা যার মাধ্যমে বুঝি তাকে আমরা বলবো অ্যাডভার্ব। শুনেন, একটু আগে আপনাকে বলেছিলাম যে কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, কারণ, ফলাফল ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব। তো আপনি যখনই যখনই কোনো একটা শব্দকে আপনি বলতে চাচ্ছেন যে এর মনে হচ্ছে এটা অ্যাডভার্ব, সাথে সাথে আপনি ভার্বের কাছে চলুন। এবার দেখবেন আপনি যাকে অ্যাডভার্ব বলতে চাচ্ছেন এটা কোনো না কোনো ভাবে ভার্বের সাথে সম্পৃক্ত কিনা। কারণ ভার্বের সাথে সম্পৃক্ত আমি বুঝবো কেমনে? আমি ভার্বকে মনের মাধুরী মিশিয়ে প্রশ্ন করবো। আমি ভার্বকে বলবো, এরে ভার্ব, তোর কাজটা কখন হলো, কোথায় হলো, কেন হলো, কি উদ্দেশ্য হলো, কি কারণে হলো, কোন সত্ত্বে হলো, কোন মাত্রায় হলো। মানে যত খুশি প্রশ্ন করবেন, ইচ্ছা মতো প্রশ্ন করবেন। তাহলে কোনো না কোনো ভাবে যদি মনে করেন হ্যাঁ এই শব্দটা তো কোনো না কোনো প্রশ্নের উত্তর, নিশ্চিত এটা ভার্ব। তবে খবরদার, কি, কাকে, এই দুটা দিয়ে প্রশ্ন করা যাবে। এই দুটা ছাড়া যত প্রশ্ন করবেন সকল প্রশ্নের উত্তরকে অ্যাডভার্ব। বাট কি এবং কাকে, এই দুটা দিয়ে যদি প্রশ্ন করেন তার উত্তরকে নাউন বলে। এবার একটু লেখেন, লেখেন অর্থাৎ, অর্থাৎ কি বা কাকে ছাড়া যে কোনো প্রশ্নের উত্তর অ্যাডভার্ব, আর কি এবং কাকের উত্তর নাউন। লিখে রাখেন, অর্থাৎ কি বা কাকে ছাড়া যে কোনো প্রশ্নের উত্তর, কি বা কাকে ছাড়া, কি বা কাকে ছাড়া যে কোনো প্রশ্নের উত্তর, কি বা কাকে ছাড়া যে কোনো প্রশ্নের উত্তর, কি বা কাকে ছাড়া যে কোনো প্রশ্নের উত্তর অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আর কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে নাউন, উত্তর হবে নাউন। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে নাউন। আমি একটা এক্সাম্পল লিখি, মজার একটা এক্সাম্পল দেখেন। দেখেন আমি যদি বলি হি লাইকস হোম, দেখেন এখন হোম শব্দটা আন্ডারলাইন, হোম শব্দটা আন্ডারলাইন করা, হ্যাঁ, হি লাইকস হোম। এখন আমি আপনাকে বলতেছি হোমটা কি। দেখেন এখন আপনি নর্মালি তো হোম এমনিতেই তো হোম একটা নাউন, তাই না? তারপরে বাদ দেন, আপনি এখন আপনাকে যেটা শিখাইলাম যে কি দিয়ে প্রশ্ন করবেন নাউন, কাকে দিয়ে প্রশ্ন করবেন নাউন, বাকি যে কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব। তাহলে হি লাইকস হোম, সে বাড়ি পছন্দ করে। কি পছন্দ করে? হোম। কি লাইক করে? হোম। সো কি এর উত্তর, তার মানে নাউন। এটা কি? নাউন। হোম এখানে নাউন। আবার আমি যদি বলি হি ওয়েন্ট, হি ওয়েন্ট হোম। এখন হোম আন্ডারলাইন করছি, হ্যাঁ।
আগে বলছি হি লাইকস হোম, কি পছন্দ করে? হোম। এখন বললাম হি ওয়েন্ট হোম, হোমের নিচে থাকে। এখন যদি প্রশ্ন করি সে কি যায়, উত্তর কিন্তু মিলে নাই। সে কাকে যায়, মিলে নাই। সে কোথায় গেল, বাড়ি গেল। কি গেল, মিলে নাই। কাকে, মিলে নাই। কোথায়, মিলে গেছে। তাহলে এখন যদি বলি হোম, দিস ইজ অ্যাডভার্ব। অথচ খেয়াল করেন ভাই, শব্দ কিন্তু হোম। পৃথিবীর যে কোনো ওয়ার্ড অ্যাডভার্ব হইতে পারে, এটা মনে রাখবেন। আপনি যাকে নাউন বলে শিখছেন, যাকে ভার্ব মনে করছেন, যাকে প্রিপোজিশন মনে করছেন, এগুলো সবকিছুই অ্যাডভার্ব হইতে পারে, যদি এটা কোনো না কোনো প্রশ্নের উত্তর হয়। এই জন্য অ্যাডভার্ব কোনোদিন চেহারার দিকে তাকায়া মনে রাখা যাবে না। চেহারার দিকে তাকাইলে মনে রাখবেন কোনগুলা, ওই যে লাউডলি, স্লোলি, নাইসলি, এগুলো তো ভাই পরীক্ষা আসবে না। সো চেহারা দেখা যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব কখনো পরীক্ষা আসে না। তাহলে পরীক্ষায় কোন অ্যাডভার্ব আসবে? যেটাকে আপনি নাউন মনে করছেন, যেটাকে আপনি অ্যাডজেক্টিভ মনে করছেন, যেখানে আপনি প্রিপোজিশন শিখছেন, বাট দেখলেন পরীক্ষার হলে সেটা হয়ে গেল অ্যাডভার্ব। কেন? কারণ সেটি ভার্ব মডিফায়ার। সো অ্যাডভার্ব হচ্ছে ওই ওয়ার্ড যেটা ভার্ব সম্পর্কে আমাদেরকে বিভিন্ন তথ্য দিবে। সো ভার্ব সম্পর্কে যাই পাবো, দ্যাট ইজ অ্যাডভার্ব। আর পাবো কেমনে? প্রশ্নে। সো সবসময় কোশ্চেনিং মেন্টালিটি রাখতে হবে। অ্যাডভার্ব চিনতে হলে প্রশ্ন করতে হবে। যখনই মনে রাখবেন মনে হচ্ছে আমার কাছে এটা অ্যাডভার্ব, তাহলে দেখি তো একটু ভার্বের কাছে যাই। ওকে, গেলাম। এবার ভার্বকে একটা প্রশ্ন করব, দেখি এটা উত্তর হয় কিনা। উত্তর দেখে প্রশ্ন নিচে বানাবেন, দেখবেন কোনো না কোনো প্রশ্নের উত্তরের সাথে মিলে যাচ্ছে। মিলে গেলে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাডভার্ব বুঝবো কেমনে? অ্যাডভার্ব হচ্ছে একটা ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে, সত্য, কারণ, ফলাফল ইত্যাদি দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর মিলে যায় আমরা তাকে বলবো অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন আমি এখানে কিছু প্রশ্ন দেখেছি, দেখেন প্রশ্নগুলো খেয়াল করেন। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। দেখুন নিয়ার নর্মালি কিন্তু একটা কি, প্রিপোজিশন। বাট আমার বোনের বিয়ে কবে? উত্তর হলো নিকটে। সো দিস ইজ অ্যাডভার্ব। হি স্টার্টেড আর্লি, কবে শুরু করলো? ভোরে। হি রানস ফাস্ট, কিভাবে দৌড়ায়? কিভাবে মানে ফার্স্ট। আই নো বেটার, আমি কতটুকু জানি, ভালো জানি। দেখেন নর্মালি বেটার আপনাকে বললে বেটার তো অ্যাডজেক্টিভ। আমি যদি বলতাম হি ইজ বেটার দেন আই, এখানে বেটার কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু দেখেন এখানে কি বলছি, আই নো বেটার। আমি বেটার না নো বেটার, খেয়াল করেন। আমি ভালো না জানাটা ভালো? আই নো বেটার, আমি ভালোভাবে জানি, না আমি ভালো জানি। তাহলে আমি বেটার না নো বেটার? আমি ভালো না জানাটা ভালো? দেখেন আমি ভালো জানি, তাহলে আমার নোইংটা বেটার লেভেলে আছে। তাহলে নো ইজ এ ভার্ব। সো বেটার কিন্তু আমাকে মডিফাই করে। আমি যদি বলতাম আই এম বেটার, তাহলে এখানে আমি বেটার। তো আমি মানে কি? প্রোনাউন। তো নাউন প্রোনাউন সম্পর্কে বললে তো অ্যাডজেক্টিভ, তখন বেটার কিন্তু অ্যাডজেক্টিভ। বাট আই নো বেটার মানে হচ্ছে আমার জানাটা বেটার। সো নো ইজ এ ভার্ব। সো ভার্ব সম্পর্কে তথ্য দিলে দ্যাট ইজ অ্যাডভার্ব। পিপল লাইক হিম লিটল, মানুষ তাকে পছন্দ করে না বললেই চলে। তাহলে পিপল লিটল, না হিম লিটল, না লাইকটা লিটল? তার পছন্দের লেভেলটা কি? একবারে লিটল, মানে নাই বললেই চলে। মানুষ তারে পছন্দ করে না বললেই চলে। তাহলে লাইকের লেভেলটা কি? লিটল। লাইক কি? বার্ব। তো বার্বের লেভেল মানে অ্যাডভার্ব। দ্য মাদার স্যাট ভিজিলেন্ট, মা কিভাবে বসলো? ভিজিলেন্ট মানে সতর্কভাবে বসলো। হাউ, কিভাবে, কিভাবে মানে অ্যাডভার্ব। ওকে, এখন আমি জিজ্ঞেস করবো আপনাদের, দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড হার্ট ইজ, বলেন, কমেন্ট করেন কোনটা হবে হার্টের অ্যাডভার্ব। ওকে, হার্টের অ্যাডভার্ব। হ্যাঁ, এখনো পাই নাই, সঠিকটা পাই নাই। হার্টের অ্যাডভার্ব, হার্ট 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 হার্ট। অ্যাডভার্ব কিন্তু দেখেন ওয়াই থাকলে তো অ্যাডজেক্টিভ বলছিলাম, আপনারা হার্টই কেন লিখতেছেন? অনেকে সিউ লিখছে। দেখেন আমি আপনাকে, আপনারা মনে হয় ভুলে গেছেন যে আমি এখন অ্যাডভার্ব পড়াচ্ছি। ভাই আমি কিন্তু অ্যাডজেক্টিভ পড়াচ্ছি না, অ্যাডভার্ব পড়াচ্ছি, ঠিক আছে? না, আমি নাউনের সাথে ওয়াই থাকলে তো সেটা অ্যাডজেক্টিভ বলছিলাম, তা হার্টই তো অ্যাডজেক্টিভ।
হার্টেনিং ও তো অ্যাডজেক্টিভ, আইএনজি ওখানে তো ওই সময় লিখেও দিয়েছিলাম হার্টেন, হার্টিলি। ওকে, আই নো বেটার, এটা অলরেডি বুঝিয়েছি, হ্যাঁ এটা নিয়ে কথা বলবো না। উই মাস্ট বাই দ্য টিকেট নেক্সট উইক, আমরা অবশ্যই নেক্সট উইকে টিকিট কাটবো। তাহলে কবে? নেক্সট উইক। এই উত্তরটা দিবেন জান্নাতুল মাওয়া। আছেন জান্নাতুল মাওয়া নামে কেউ? জান্নাতুল মাওয়া, আপনি বলেন, আপনি কমেন্ট করেন দেখি এটা। এটার উত্তরটা কি হবে? নেক্সট উইকটা কি? এখানে একটু বলি আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু অ্যাডভার্ব অপশন নাই, আছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল এর মধ্যে পার্থক্য কি শুনেন। আপনাকে একটু আগে অ্যাডভার্ব কি বললাম, যে আপনি ভার্বকে কি বা কাকে ছাড়া যে কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে উত্তর যা হবে দ্যাট ইজ অ্যাডভার্ব। ঠিক আছে, এখন উত্তরটা অ্যাডভার্ব বলে একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে দুনিয়াতে যত ওয়ার্ড আছে এগুলার 8 ভাগে ভাগ করে এক একটা পার্টস অফ স্পিচ। তার মানে অ্যাডভার্ব কি একটা ওয়ার্ড। দেন আপনি একটু আগে বেটারকে অ্যাডভার্ব বলছেন, বেটার একটা ওয়ার্ড। হার্টলি, হার্টিলি অ্যাডভার্ব একটা ওয়ার্ড। বাট এখানে তো ভাই দুইটা ওয়ার্ড। নেক্সট উইক, দুইটা ওয়ার্ড তো কোনোদিন অ্যাডভার্ব হতে পারে না, কারণ অ্যাডভার্ব তো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে এক একটা শব্দকে বলে পার্টস অফ স্পিচ। দুটো শব্দ মিলে তো কখনো পার্টস অফ স্পিচ হয় না। পার্টস অফ স্পিচ মানেই শব্দ, দুনিয়ার যত শব্দ আছে সবগুলো এক একটা পার্টস অফ স্পিচ। এখন যদি মনে করেন যে আপনি ভার্ব সম্পর্কে তথ্য দিছেন বা ভার্বকে কি বা কাকে ছাড়া প্রশ্ন করছেন, কিন্তু উত্তর আপনি একটা শব্দ না পাইয়া দুইটা পাইছেন, তিনটা পাইছেন, চারটা পাইছেন, এগুলাকে বলে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের মধ্যে কাজ এক। কাজ হইলো কি, ভার্ব সম্পর্কে তথ্য দিবে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে। আর উত্তরটা যদি এক শব্দ হয় তাকে বলে অ্যাডভার্ব। উত্তর যদি দুই তিনটে শব্দ হয় তাকে বলে অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ। ফ্রেজ কি এক শব্দ দিয়ে হয়? হয় না, দুই তিনটা শব্দ মিলে একটা ফ্রেজ। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে পার্থক্য হলো, অ্যাডভার্ব মানে শব্দ একটা হইতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ শব্দ একের বেশি হইতে হবে। আর মিল কি, মিল হলো সবগুলোই ভার্ব সম্পর্কে তথ্য দিবে। তো আমরা কোনো একটা ভার্বকে যদি প্রশ্ন করি কখন, উত্তর যদি এক শব্দ হয়, যেমন আমি যদি বলি যে আই এম হেয়ার, আমি কোথায়, হেয়ার এখানে, তাহলে এখানে হেয়ার একটা শব্দ, তাহলে এটা অ্যাডভার্ব। আর আমি যদি বলি আল্লাহ ইজ এভরি হয়ার, আল্লাহ কোথায়, এভরি হয়ার, তাহলে এখানে দুটো শব্দ, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই এম টিচিং নাও, নাও আমি কখন পড়াই, এখন, তাহলে নাও একটা শব্দ, তাহলে এটা অ্যাডভার্ব। আর আই এম টিচিং এভরিডে, আমি প্রতিদিন পড়াই, আই টিচ এভরিডে, প্রতিদিন পড়াই, তাহলে এভরিডে দুটো শব্দ। সো দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই টিচ নাও এডেজ, নাও এডেজ, নাও অ্যান্ড দেন, আই টিচ নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যে পড়াই, আই টিচ নাও অ্যান্ড দেন, কখন পড়াই, মাঝে মধ্যে, নাও অ্যান্ড দেন। সো নাও অ্যান্ড দেন কয়টা শব্দ, তিনটা শব্দ, তাহলে দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পেরেছেন? আর অ্যাডভার্বিয়াল ফ্রেজকে সংক্ষেপে বলে অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দুটেই ভার্ব সম্পর্কে তথ্য দেয়, একটা এক শব্দ নিয়ে গঠিত, একটা একের বেশি শব্দ নিয়ে গঠিত। ক্লিয়ার? কমেন্ট করেন তো, নাহলে আপনারা কি ক্লিয়ার নাকি না ক্লিয়ার আমি বুঝবো কেমন? যখন জিজ্ঞেস করছি ক্লিয়ার, তাহলে বলবেন তো ইয়েস অর নো, একটা কিছু বলবেন। ওকে। প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। যদি বলি কিভাবে, কিভাবে উত্তর হচ্ছে লাইভ। তাহলে কিভাবে, কিভাবে উত্তরকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। আই স ইউ ওয়ান্স বিফোর, আমি তাকে আগে দেখেছিলাম, কবে, আগে। তাহলে আমি আগে, ওয়ান্স আগে, তুমি আগে, না দেখাটা আগে? উত্তর হলো দেখা আগে। স মানে কি, ভার, তাহলে স আগে, আমি তাকে স বিফোরে স করছি। স মানে কি, ভার্ব। সো ভার্বের উত্তর অ্যাডভার্ব। দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন,
যতই পড়িবা ততই শিখিবে। তাহলে যত পড়িবা, পড়া কতটুকু পড়িবা, কতটুকু, তাহলে কতটুকু পড়া, পড়ার লেভেল, রিড, পড়া, রিড মোর, লার্ন মোর, লার্ন ওভার, রিড ওভার, তাহলে কতটুকু রিড মোর, কতটুকু লার্ন মোর। সো দিস ইজ অ্যাডভার্ব। খেয়াল করছেন প্রত্যেকটা শব্দ ভার্বের সাথে রিলেটেড। সো ভার্ব মডিফায়ার মিনস অ্যাডভার্ব। অ্যাডভার্ব মাথার মধ্যে ঢুকে ফেলবেন, অ্যাডভার্ব, অ্যাড ভার্ব, ভার্ব অ্যাড, অ্যাড এডিশন, এডিশন অতিরিক্ত, ভার্বের অতিরিক্ত, ভার্বের উত্তর, ভার্বের মডিফায়ার, ভার্বের বিশেষণ, ভার্ব সম্পর্কে তথ্য, ভার্ব সম্পর্কে যাই বলবো সবকিছু অ্যাডভার্ব, ভার্বের অলংকার। ঠিক আছে? তো মাথার মধ্যে ঢুকে ফেলবেন অ্যাডভার্ব মানে ভার্ব, ভার্ব সম্পর্কে যাই বলবো সব অ্যাড, আর নাউন সম্পর্কে যাই বলবে সব অ্যাডজেক্টিভ। রুল 2, বাক্যের শেষের প্রিপোজিশন অ্যাডভার্ব। মানে বাক্যের শেষে যদি কোনো প্রিপোজিশন থাকে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। বাক্যের শেষের প্রিপোজিশন, যেমন দেখেন হি ওয়েন্ট আপ, এই যে আপ, আমরা তো আপ একটা প্রিপোজিশন কিন্তু লাস্টে আছে, সো অ্যাডভার্ব। বিফোর একটা প্রিপোজিশন লাস্টে আছে, অ্যাডভার্ব। ডাউন একটা প্রিপোজিশন কিন্তু লাস্টে আছে, সো এটা অ্যাডভার্ব। ওকে, ডান। তাহলে কোনো বাক্যের লাস্টে যদি প্রিপোজিশন থাকে সেটাকে প্রিপোজিশন বলে না, সেটাকে বলে অ্যাডভার্ব। আপনি যদি বলেন না আমি ওই একটু 1 নম্বর নিয়ম অনুসারে আমি সব জানবো, আমি এত নিয়ম শিখবো না, কোনো অসুবিধা নেই। 1 নম্বর নিয়মে আপনাকে আমি কি বলেছি, বলেছি বারবার প্রশ্নের উত্তরকে অ্যাডভার্ব বলে। ওকে দেখেন, কি ওয়েন্ট আপ, সে উপরে গেল, কোথায় গেল, উপরে, তো অ্যাডভার্বই তো। আই স হিম বিফোর, আমি তাকে আগে দেখেছিলাম, কবে, আগে। দা সান হ্যাজ গন ডাউন, সূর্য নিচে গেল, কোথায়, নিচে, তো উত্তর তো মিললই। তো আপনি যেমনি মনে রাখেন অ্যাডভার্ব। এবার লেখেন, এমন কি, এমন কি গ্রুপ ভার্বের পরে যে প্রিপোজিশন থাকে, গ্রুপ ভার্বের পরে, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের পর যে প্রিপোজিশন থাকে সেটিও অ্যাডভার্ব। এমনকি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের পর যে প্রিপোজিশন থাকে সেটিও অ্যাডভার্ব। গ্রুপ ভার্বের পরে যে প্রিপোজিশন থাকে সেটাও অ্যাডভার্ব। এখন গ্রুপ ভার্ব তো বুঝেন যে কোনো ভার্বের পরে প্রিপোজিশন দিলে নতুন অর্থ সৃষ্টি হয়, তাকে বলে গ্রুপ ভার্ব। কোন যে ভার্বের পরে একাধিক প্রিপোজিশন হয়, প্রিপোজিশন চেঞ্জ করলে অর্থ চেঞ্জ হয়। যেমন ধরেন লুক এট, লুক ফর, লুক বাই, লুক ডাউন, লুক আপন, লুক ওভার, লুক আফটার। লুকের পরে প্রিপোজিশন অনেকগুলো হয়, একটা দিলে অর্থ একটা। এই যে প্রিপোজিশন গুলো, এগুলো প্রিপোজিশন না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব দেখেন, আমি যদি বলি, আমি যদি বলি যে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তোমার বদ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। এখানে যদি বলি ত্যাগ, ভার্ব কোনটা, ত্যাগ করা, ত্যাগ করা মানে গিভ আপ। ভার্ব কি গিভ না আপ? নো, উত্তর হলো গিভ আপ। ত্যাগ করার ইংলিশ তো গিভ না আপও না, গিভ আপ। গিভ আপ পুরোটাই তো ভার্ব। ঠিক আছে? আমি যদি বলি আই টেক আফটার মাই মাদার, আমি আমার মায়ের দেখাশোনা করি, আই লুক আফটার মাই মাদার, টেক আফটার না, লুক আফটার। লুক আফটার, টেক আফটার আবার দেখতে একই রকম। দেন হি টেক্স আফটার হিজ ফাদার, সে দেখতে তার বাবার মতো। ঠিক আছে? ডোন্ট লুক ডাউন দ্য পুয়ার, এই যে এগুলা লুক ডাউন, টেক আফটার, লুক আফটার, এগুলা তো পুরোটা মিলে ভার্ব হয়। আমি যদি বলি যে আই লুক ওভার দ্য স্ক্রিপ্ট, আমি পরীক্ষার খাতাগুলা লুক ওভার মানে খাতা পরীক্ষা করতেছি, চেক করতেছি। তাহলে চেক করা মানে কি, লুক, লুক ওভার করা। এই যে লুক ওভার করা, তো লুক ওভার দুটো মিলে আমার ভার্ব। যে ভার্বের মধ্যে লুকটা হচ্ছে মেন অংশ আর ওভারটা হচ্ছে অতিরিক্ত অংশ, তো অতিরিক্ত অংশই তো অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্বের নামকরণের সার্থকতা, বুঝছেন? আমি যদি বলি এই যে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, হ্যাঁ, তাহলে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তাহলে এখানে ভার্ব কোনটা, গিভ আপ। এর মধ্যে মেন কোনটা, গিভ। অতিরিক্ত কোনটা, আপ। আর পুরোটা কোনটা, টোটাল ভার্ব কোনটা, গিভ আপ। এই গিভ আপের মধ্যে এক্সট্রা কোনটা, আপ। তো ভার্বের এক্সট্রা অংশটা কি বলে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি, এডিশন অফ ভার্ব। তাহলে গিভ আপ এর মধ্যে গিভ হইলো মেইন, এডিশন কোনটা, অ্যাড করছি কোনটা, আপ। গিভ আপ, তাহলে অতিরিক্ত কোনটা, আপ। অতিরিক্ত মানে কি, অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট করেন। এই যে কোন একটা ভার্বের সাথে প্রিপোজিশন মিলে যখন নতুন অর্থ সৃষ্টি হয়, ওই প্রিপোজিশনটাকে বলে অ্যাডভার্ব।
নামকরণ কেন হলো সেই ব্যাখ্যা সহ বললাম। বুঝছেন কি না? লুক আফটার, লুক ডাউন, তারপরে যাই পুট ডাউন, পুট অফ, ভার্সড ইনটু, ভার্সড আউট, ব্লো আপ, ব্লো অফ, কাট ডাউন, কাট অফ, কাট ইনটু, ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই, এগুলো সবই অ্যাডভার্ব। ঠিক আছে? ভার্বের পরে যে প্রিপোজিশন থাকে এটা প্রিপোজিশন বলা যাবে না। নাম্বার 3, এই অ্যাডভার্ব গুলো লেখেন, এগুলো মানে জন্মগত অ্যাডভার্ব আর কি। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, দেখে দেখে একটু লেখে না।
ওকে, এবার লেখেন। এগুলো তো লিখছেন না, এবার লেখেন। এই অ্যাডভার্ব গুলো কোনো বাক্যে, এই অ্যাডভার্ব গুলো কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্বের পর, এই অ্যাডভার্ব গুলো কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্বের পর কিন্তু মেন ভার্বের আগে বসবে। অক্সিলিয়ারি ভার্বের পর কিন্তু মেন ভার্বের আগে বসবে। অক্সিলিয়ারি ভার্বের পর কিন্তু মেন ভার্বের আগে বসবে, মানে এগুলো আপনি অক্সিলিয়ারি আর মেন ভার্বের মাঝখানে বসবে, বুঝছেন? এটা হচ্ছে এই অ্যাডভার্ব গুলোর একটা নির্দিষ্ট জায়গা আছে। আপনি একটা বাক্যের যে কোনো জায়গায় বসাতে পারবেন না, যে কোনো অ্যাডভার্ব না, এই কয়টা। তাহলে এই কয়টা বসবে কোথায়? অক্সিলিয়ারির পরে মেন ভার্বের আগে, অক্সিলিয়ারি এবং মেন ভার্বের মাঝখানে। যেমন ধরেন, আই অলরেডি হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। দেখেন এই বাক্যটাতে অ্যাডভার্ব কোনটা? অলরেডি। হ্যাভ অক্সিলিয়ারি, কমপ্লিট মেন ভার্ব। তাহলে দেখেন অ্যাডভার্ব বসছে কোথায়? অক্সিলিয়ারি মেন ভার্ব দুইটারই আগে। তাহলে কি ভুল? নিয়ম কি? অক্সিলিয়ারির পরে মেন ভার্বের আগে। তার মানে হ্যাবের পরে কমপ্লিটের আগে, হ্যাভ আর কমপ্লিটের মাঝখানে। সো 2 নম্বরটা সঠিক। বুঝতে পেরেছেন? আমি যদি বলি আই অলরেডি হ্যাভ কমপ্লিটেড, ভুল। আই হ্যাভ কমপ্লিটেড অলরেডি মাই ওয়ার্ক, তাও ভুল। তার মানে বসবে কোথায়? অক্সিলিয়ারি এবং মেন ভার্বের মাঝখানে। অক্সিলিয়ারি এবং মেন ভার্বের মাঝখানে, ঠিক আছে? অক্সিলিয়ারি এবং মেন ভার্বের মাঝে। ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা বলেন এটা। Okay, এবার লেখেন কিন্তু। উদাহরণটা লিখে এরপরে লেখেন কিন্তু। কিন্তু have to, has to, had to, used to। have to, has to, had to, used to। have to, has to, had to, used to। এরা মোডাল হওয়া সত্ত্বেও, এরা তো মডাল অক্সিলিয়ারি, তাই না? এরা মোডাল হওয়া সত্ত্বেও অ্যাডভার্ব এদের আগে বসবে। এরা মোডাল হওয়া সত্ত্বেও অ্যাডভার্ব এদের আগে বসবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু। এরা মোডাল হওয়া সত্ত্বেও অ্যাডভার্ব এদের আগে বসবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু। এরা মোডাল হওয়া সত্ত্বেও অ্যাডভার্ব এদের আগে বসবে। তো শুনেন, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরা তো মডাল অক্সিলিয়ারি, মানে মডাল মানে এক ধরনের অক্সিলিয়ারি। মানে একটু আগে আমি আপনি কি বলছি? অ্যাডভার্ব বসবে অক্সিলিয়ারির পরে মেন ভার্বের আগে। বাট এই চারটা অক্সিলিয়ারি হলো ব্যতিক্রম। এই চারটার ক্ষেত্রে অ্যাডভার্ব আগে চলে আসবে। তার মানে এই চারটা অক্সিলিয়ারি থাকলে অ্যাডভার্বটা অক্সিলিয়ারি মেন ভার্ব দুটারই সামনে চলে আসবে। আর যদি এই চারটা ছাড়া দুনিয়াতে যত অক্সিলিয়ারি আছে সবগুলোর পরে হবে। তো so এই চারটা ব্যতিক্রম, এই চারটা হলে আগে চলে আসবে। যেমন এই উদাহরণটাতে দেখেন, এখানে হ্যাজ টু আছে, অলওয়েজটা হ্যাজ টুর পরে চলে গেছে, তার মানে কি এটা ভুল। তাহলে আমাকে কি বলতে হবে? হি অলওয়েজ হ্যাজ টু গো দেয়ার। এখানে অলওয়েজটা কিন্তু হ্যাজ টুর আগে চলে আসছে, কারণ হ্যাজ টু চারটার একটা। তার মানে যদি অক্সিলিয়ারি ভার্ব চারটার একটা হয়, অ্যাডভার্ব আগে চলে আসবে। আর এই চারটা ছাড়া হয়, অ্যাডভার্ব অক্সিলিয়ারির পরে চলে যাবে। মেন ভার্বের আগে হবে, অক্সিলিয়ারির পরে হবে। এই চারটা হলে, এই চারটা ছাড়া হলে। আর চারটা হলে অক্সিলিয়ারি মেন ভার্ব দুইটারই আগে চলে আসবে। ক্লিয়ার? উদাহরণটা তুলেন। বুঝছেন? এবার আসেন রুল 4, ইনভার্সন অফ অ্যাডভার্ব। ওকে, দেখে দেখে লেখেন, আগে এগুলো তুলেন। এই ওয়ার্ড গুলো তুলেন, তুলে ডান লিখবেন।
এবার লেখেন। দেখেন, এরা যদি কোনো বাক্যের শুরুতে থাকে, এরা যদি কোনো বাক্যের শুরুতে থাকে, এরা যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যে অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের ঠিক আগে বসাতে হবে। এরা যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যে অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের ঠিক আগে বসাতে হবে। এরা যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যে অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের ঠিক আগে বসাতে হবে। সাবজেক্টের ঠিক আগে বসাতে হবে। এরা যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যে অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের ঠিক আগে বসাতে হবে। এমনকি 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 বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি না থাকে, বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি না থাকে, তাহলে সাবজেক্টের আগে ডু, ডাজ বা ডিড বসবে। বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি না থাকে, তাহলে সাবজেক্টের আগে ডু, ডাজ বা ডিড বসবে। বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি না থাকে, তাহলে সাবজেক্টের আগে ডু, ডাজ বা ডিড বসবে। কিন্তু কিন্তু সেন্টেন্সটি প্রশ্নবোধক হবে না। কিন্তু সেন্টেন্সটি প্রশ্নবোধক হবে না। একে ইনভার্সন অফ অ্যাডভার্ব বলে। কিন্তু সেন্টেন্সটি প্রশ্নবোধক হবে না। একে ইনভার্সন অফ অ্যাডভার্ব বলে। একে ইনভার্সন অফ অ্যাডভার্ব বলে। একে ইনভার্সন অফ অ্যাডভার্ব বলে। আবার বলতেছি, এরা যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যে অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের ঠিক আগে বসাতে হবে। এমনকি বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তাহলে সাবজেক্টের আগে ডু, ডাজ বা ডিড বসবে। কিন্তু সেন্টেন্সটি প্রশ্নবোধক হবে না। একে ইনভার্সন অফ অ্যাডভার্ব বলে। এবার শুনেন, যে কোনো বাক্যের শুরুতে যদি এই শব্দগুলো থাকে, তাহলে আপনার কাজ হলো অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে বসে দেয়। আমরা তো জানি ভার্ব থাকে সাবজেক্টের পরে, কিন্তু আপনি সাবজেক্টের আগে যে বসে দিবেন, তার মানে আপনি উল্টাই দিবেন। এই উল্টানোটাকে ইংলিশে বলে ইনভার্সন। ইনভার্স মানে উল্টে দেওয়া, মানে ভার্বটাকে সাবজেক্টের পরে থেকে আগে উল্টে দিবেন। কারণ আমরা তো জানি ভার্ব সাবজেক্টের আগে কখন আসে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আসে। কিন্তু এখন এগুলো যদি শুরুতে থাকে, তখন আপনি বাক্যটা প্রশ্নবোধক হবে না, মানে প্রশ্ন হবে না, কিন্তু ভার্ব আগে চলে আসবে। তার মানে এটাকে বলে উল্টাই দেওয়া। কারণ আগে আনাই, আগে আমরা উল্টাই কেন, প্রশ্নের জন্য। বাট এখানে তো আমরা প্রশ্ন বানাই নাই, তো প্রশ্ন না করে বারবার আগে নিয়ে আসলাম। দিস ইজ কল্ড ইনভার্সন। আমি আবার বলবো, যে কোনো বাক্যের শুরুতে এগুলো থাকলে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে থাকবেই থাকবে। না থাকলে সেন্টেন্স ভুল। যদি বাক্যের কোথাও অক্সিলিয়ারি না থাকে, আপনি নিজে একটা অক্সিলিয়ারি বসাই দিবেন সাবজেক্টের আগে। মেন ভার্ব তো থাকবে, মেন ভার্বের টেন্স অনুসারে, আর সাবজেক্টের পার্সন অনুসারে ডু, ডাজ বা ডিড বসাই দিবেন। যেমন ধরেন, এই একটা বাক্য দেখেন, শুরু হয়েছে আপনার নেভার দিয়ে। এবার নেভার, তাহলে আমার এখানে কি শব্দগুলোর মধ্যে কিন্তু নেভার আছে। এই বাক্যে দেখেন আপনি, সাবজেক্ট আই, হ্যাভ হলো অক্সিলিয়ারি। প্রথম বাক্যে কি হচ্ছে, হ্যাভটা সাবজেক্টের পরে আছে। আর আপনাকে কি আমি এটা বলছি? আপনাকে বলছি এগুলো শুরুতে থাকলে অক্সিলিয়ারি আগে বসাতে হবে। তাহলে লাল কালারটাতে হ্যাভটাকে আমি আগে নিয়ে এসেছি। সো দিস ইজ কারেক্ট। প্রথমটা ভুল। সো নেভার আই হ্যাভ গন দেয়ার বাক্যটা ভুল। কি বলতে হবে? নেভার আই হ্যাভ গন, নেভার হ্যাভ আই গন দেয়ার। কেন বলতে হবে? কারণ ইনভার্সন বা নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব হোক অথবা কিছু পজিটিভ আছে, যেমন অনলি আফটার তো পজিটিভ। আর অনলির পরে যে কোনো প্রিপোজিশন যদি থাকে, অনলি ইন, অনলি অন, অনলি ফর, অনলি বাই, তাও আমরা ভার্বটা আগে নিয়ে আসবো। এই নিয়মটাকে বলে ইনভার্সন। যেমন ধরেন, হার্ডলি আই ডু ইট, এখানে হার্ডলি দিয়ে শুরু হলো, বাট এই বাকি কোনো অক্সিলারি ভার্ব নাই। কারণ না থাকলে কি করতে হবে? আই ডু, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি কে? ডু, ডাজ, ডিড। এর সাথে কোনটা হবে? ডু। সো এখানে একটা ডু নিয়ে আসতে হবে আগে। আপনার কি দাঁড়াবে? হার্ডলি ডু আই ডু ইট। আর এখানে প্রথম যে ডু, এটা তো মেইন ভার্ব। আর প্রথম উদাহরণে কি, হ্যাভ অক্সিলারি আগে নিয়ে আসলাম। আর যখন অক্সিলারি না থাকবে, তখন আপনি ডু, ডাজ আনবেন। আর অক্সিলারি থাকলে তাকে নিয়ে আসবেন। ক্লিয়ার? আবার বলছি, ইনভার্সন মানে এই শব্দগুলা শুরুতে থাকলে অক্সিলারি ভার্বটা আগে বসাতে হবে, এটাকে বলে ইনভার্সন। বুঝতে পেরেছেন?
এবার আসেন আপনাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে। প্রশ্নটা হচ্ছে যেমন এরকম একটা প্রশ্ন আসবে, ফিল ইন দ্য গ্যাপ, এরকম অপশন থাকবে, বলেন কোনটা হবে আপনারা। দেখেন এই বাক্যটা শুরু থেকে আছে, এতক্ষণ যে বক্সে আমি যে শব্দগুলো লিখে দিলাম, স্কেয়ার্সলি সেখানে ছিল, তাহলে ইনভার্স করে দেন। ইনভার্স কি বলেন, কোনটা, এবিসিডি? সি, ডিড আই রিচ, গুড। এবার বলেন, অনলি রিসেন্টলি, অনলি প্লাস অ্যাডভার্ব আছে, যে অনলি প্লাস অ্যাডভার্ব, কোনটা হবে? বি, ডিড শি রিটার্ন, ওকে। অনলি আফটার, অনলি আফটার, অনলি প্লাস প্রিপোজিশন আছে, অনলি আফটার, কোনটা হবে? ডি, ডিড শি সি মি। বুঝতে পেরেছেন প্রশ্ন কিভাবে আসবে? ওকে ক্লাস, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আমি মাইক্রোফোন আপনি চাইলে অন করে কথা বলতে পারেন, চাইলে কথা বলতে পারেন, চাইলে কমেন্ট করতে পারেন, ইচ্ছা আপনার। ক্লাস আমার এখানে শেষ। প্রশ্ন না করলে ক্লাস শেষ করলাম। ওকে, ভালো থাকবেন। বেশি বেশি করে বিগত বছরের প্রশ্ন সলভ করবেন। বিভিন্ন সরকারি চাকরিতে যে প্রশ্নগুলো বারবার আসে, এগুলো পড়বেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।